আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার এমন রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কানাডায় অভিবাসনের জটিলতাগুলি পার করে সে দেশে আপনার স্বামী বা স্ত্রীর সাথে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারটি চ্যালেঞ্জিং হলেও কিছু সাধারণ জ্ঞান বা ধারণা থাকলে এই পথটি কিছু হলেও মসৃণ হতে পারে। আপনি যদি আপনার স্বামী বা স্ত্রীর সাথে কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চান, সে দেশের সরকার আপনাদের মাঝের সম্পর্ক 3 শ্রেণীতে বিভক্ত করবে। প্রথমটি হচ্ছে স্পাউস, দ্বিতীয়টি হচ্ছে কমন ল পার্টনার এবং তৃতীয়টি হচ্ছে কনজুগাল পার্টনার। ভিডিওটিতে বিস্তারিত আলোচনা শুরু করার আগে এই শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক। স্পাউস হচ্ছে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি আইনগতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন। এই বিবাহটি কানাডার আইন এবং আপনার দেশের আইন উভয় দেশেই বৈধ হতে হবে, যা নিয়ে আমি ভিডিওর একদম শেষ অংশে আলোচনা করব। দ্বিতীয় শব্দের অর্থ কমন ল পার্টনার। এই অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি একটানা 1 বছর দম্পতি স্বরূপ বসবাস করছেন, তবে আপনাদের মধ্যে কোনো বিবাহ বন্ধন নেই। তৃতীয় যে শব্দটি আছে কনজুগাল পার্টনার হচ্ছে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি গত 1 বছর ধরে প্রেমের বন্ধনে আবদ্ধ আছেন এবং যেই ব্যক্তিটি কানাডার বাইরে বসবাস করছে এবং সঙ্গত কারণে আপনারা একসাথে কানাডায় বসবাস করতে পারছেন না। এখন প্রবেশ করা যাক মূল আলোচনায়। কানাডার ইমিগ্রেশন আইনে বিশেষ করে স্বামী বা স্ত্রীকে অন্য দেশ থেকে কানাডায় যদি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আনা হয়, সেক্ষেত্রে মূল নীতি হচ্ছে যিনি এই আবেদনটি করছেন তাকে অপর পক্ষকে স্পন্সর করতে হবে। এটার অর্থ দাঁড়াচ্ছে আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক কানাডিয়ান নাগরিক হয়ে থাকেন এবং আপনি যদি আপনার স্বামী বা স্ত্রীকে অন্য দেশ থেকে কানাডা নিয়ে আসেন, তাহলে আপনাকে কানাডিয়ান সরকারকে প্রমাণ করতে হবে যে আপনি তাদেরকে ভরণ পোষণ করার মতো আপনার আর্থিক সচ্ছলতা আছে। এক্ষেত্রে আপনাকে একটি আন্ডারটেকিং সই স্বাক্ষর করতে হবে, যেখানে আপনি কানাডিয়ান সরকারের বরাবর ঘোষণা করছেন যে আপনি আপনার স্বামী বা স্ত্রী যাকে আপনি কানাডা নিয়ে আসছেন তাকে নিয়মিত ভরণ পোষণ প্রদান করবেন এবং এটাও ঘোষণা করতে হবে যে আপনি পুরোপুরি স্বনির্ভর একজন ব্যক্তি এবং কোনো রকম সরকারি অনুদানে আপনি আপনার জীবনযাপন করছেন না। আপনি যদি এই সকল ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তাহলে আপনাকে যে কোনো একটি ক্লাসের আন্ডারে স্পন্সর হওয়ার আবেদন করতে হবে। এই ক্লাস আবার নির্ভর করবে আপনার সম্পর্কের উপরে। যেমন ধরুন, আপনি যদি আপনার কনজুগাল পার্টনার বা ডিপেন্ডেন্ট চাইল্ডকে স্পন্সর করতে চান, তাহলে ফ্যামিলি ক্লাসে আপনাকে আবেদন করতে হবে। অথবা আপনি যদি আপনার স্পাউস বা কমন ল পার্টনারকে স্পন্সর করতে চান, তাহলে ফ্যামিলি ক্লাস বা স্পাউস আর কমন ল পার্টনার ইন কানাডা ক্লাসে আবেদন করতে হবে। আপনার স্বামী বা স্ত্রী যদি কানাডার বাইরে বসবাস করে থাকে, তাহলে অবশ্যই এই ফ্যামিলি ক্লাসে করতে হবে। আর যদি আপনার স্পাউস বা কমন ল পার্টনার কানাডায় বসবাস করে থাকে, তাহলে তাদের স্পন্সর হওয়ার জন্য আপনাকে স্পাউস আর কমন ল ইন কানাডা ক্লাসে আবেদন করতে হবে। মূলত কানাডার একটি আইন ইমিগ্রেশন অ্যান্ড রেফিউজি প্রোটেকশন রেগুলেশনের 7 অংশে পরিষ্কারভাবে উল্লেখ আছে স্বামী স্ত্রী ছাড়া আর কাকে কাকে আপনি স্পন্সরশিপ করতে পারবেন, এবং এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব যেখানে বিস্তারিত বলবো কাকে কাকে আপনি স্পন্সর করে কানাডায় নিয়ে আসতে পারবেন। এবার খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক স্পাউসের স্পন্সর হতে হলে আপনাকে কোন কোন কাগজ অবশ্যই কানাডার ইমিগ্রেশন অথরিটি তথা আইআরসিসি কে দাখিল করতে হবে। সর্বপ্রথম আইআরসিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা। দ্বিতীয়ত, আপনার কানাডায় স্থায়ী বসবাস করা বা নাগরিকত্বর প্রমাণস্বরূপ কাগজ। তৃতীয়ত, আপনার এবং আপনার স্পাউসের ন্যাশনাল আইডি কার্ড সমূহ। চতুর্থ, আপনার ম্যারেজ সার্টিফিকেট, যা অবশ্যই ইংরেজিতে হতে হবে এবং অ্যাটেস্টেড হতে হবে, যা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত বলেছি, এটা দেখে নেবেন। পঞ্চম, আপনার স্পাউসের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ষষ্ঠ, আপনার স্পাউসের মেডিকেল ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পরবর্তী কাগজটি হচ্ছে আপনি কানাডার গভর্নমেন্টকে যে নির্ধারিত ফিস প্রদান করেছেন সেটার রসিদ। অষ্টম যে রিকোয়ারমেন্টটি আছে তা হচ্ছে ডিজিটাল ছবি আপনাদের উভয় পক্ষেরই। নবম যে রিকোয়ারমেন্টটি আছে তা হচ্ছে আপনার স্পাউসের যাবতীয় তথ্য এবং যে স্পন্সরশিপ ইভ্যালুয়েশন কোয়েশ্চেনিয়ার সেটা। দশম যে রিকোয়ারমেন্টটি আছে তা হচ্ছে আপনার যে বিবাহ হয়েছে সেটার ইনভিটেশন কার্ড, আপনার বিবাহর কিছু ছবি, এগুলা। 11তম কাগজটি হচ্ছে আপনার সাথে আপনার স্পাউসের যদি কোনো সন্তান থেকে থাকে তার জন্ম নিবন্ধন সনদ। এবং 12তম এবং সর্বশেষ যে কাগজটি লাগবে তা হচ্ছে আপনি যে দেশে বিয়ে করেছেন সে দেশের সরকার কর্তৃক যে স্বীকৃত হয়েছে এই বিবাহটি সেটার প্রমাণস্বরূপ যে কোনো কাগজ। এই সকল কাগজপত্র একত্র করার পাশাপাশি আইআরসিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মগুলি সঠিকভাবে পূরণ করে
তাদের ওয়েবসাইটে আপলোড করার পরে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট রিসিট তারা প্রদান করবে এবং এই স্পন্সরশিপের আবেদনের তারা যে সময়টা নিবে এই সময়ে একটি ইনিশিয়াল রিভিউ করবে এবং ইনিশিয়াল রিভিউর মাঝে তারা যদি আরো কিছু অ্যাডিশনাল কাগজপত্র আপনার কাছ থেকে চায় তাহলে অবশ্যই তার দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সরবরাহ করবেন। এর মাঝে তারা যদি আরো আনুষঙ্গিক কিছু জানতে চায় তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য তারা ডাকতে পারে। কানাডার ইমিগ্রেশন অথরিটি তথা আইআরসিসি যদি আপনার স্পন্সরশিপের আবেদনটি মঞ্জুর করে তাহলে তারা ডাকযোগে একই সাথে আপনার ঠিকানা এবং আপনার স্পাউসের ঠিকানায় একটি লিখিত প্রজ্ঞাপন পাঠাবে। এর পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে এই লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে। আপনার স্পন্সর হওয়ার আবেদনটি সফল হলে কানাডার ইমিগ্রেশন অথরিটি তথা আইআরসিসি আপনার স্পাউসের ঠিকানায় একটি কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্স লেটার পাঠাবে। উক্ত লেটারের মাধ্যমেই এটা প্রকাশ পাবে যে তিনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছেন এবং আপনার আবেদনটি সফল হয়েছে। পরবর্তীতে আপনি স্পন্সর হিসেবে আপনার স্পাউসের ল্যান্ডিং অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবেন। এই ল্যান্ডিং অ্যাপয়েন্টমেন্ট মূলত আপনার যে স্পাউস প্রথমবারের মতো পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে যখন কানাডায় প্রবেশ করবে এর পরক্ষণে একজন আইআরসিসি অফিসারের নিকট ইন্টারভিউ দিবেন। আইআরসিসি যে অফিসার আছেন তিনি আপনার স্পাউসের পার্মানেন্ট রেসিডেন্সির সকল কাগজপত্র দেখতে চাবেন এবং যে পাসপোর্ট এবং অন্য সকল যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করার পরে আপনার যে স্পাউস তাকে কানাডায় এই পার্মানেন্ট রেসিডেন্সির কাগজ নিয়ে অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে কানাডায় প্রবেশ করতে দিবেন। ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব কানাডার বাইরে যে সকল বিবাহ নিবন্ধন হয়েছে সে সকল বিবাহ কি কানাডায় বৈধ হিসাবে গণ্য হয় কি না। ভিডিওর একদম শুরুর দিকে স্পাউস শব্দের অর্থ বোঝাতে গিয়ে বলেছিলাম যে সকল বিয়ে কানাডার বাইরে নিবন্ধিত হয়েছে সে সকল বিয়ে কানাডার আইনে এবং যে দেশে নিবন্ধিত হয়েছে সেই দেশের আইনে বৈধ হিসাবে গণ্য হতে হবে। সাধারণত কানাডিয়ান আইনে অন্য দেশে নিবন্ধিত বিয়েগুলোকে স্বীকৃতি প্রদান করে এবং নতুন করে কানাডায় এসে নিবন্ধন করার প্রয়োজন পড়ে না। তবে কানাডিয়ান আইন সে সকল বিয়েকে বৈধতা দেয় না যে সকল বিয়েতে বরকনের যে কোনো এক পক্ষ বিয়ের অনুষ্ঠানে অনুপস্থিত থাকে, যেমন ফোনের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সকল বিয়ে হয়ে থাকে সে সকল বিয়ে কানাডিয়ান আইন বৈধ হিসাবে গণ্য করে না। অথবা এমন কোনো বিয়ে যা বহু বিবাহের মাধ্যমে হয়েছে বা এমন কোনো বিয়ে যে বিয়েটি এমন কোনো আইনে হয়েছে যা বহু বিবাহ সমর্থন করে। যদিও এই বিষয়টি অন্য একটা বড় আলোচনার সূত্রপাত ঘটায়, তবে তালাক বা বিবাহ বিচ্ছেদ ছাড়া এই বিষয় নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আমি এই বিষয়ে হালকা একটি ধারণা দিয়েছি ঠিক এই ভিডিওর মধ্যে। এখানে আপনি জানতে পারবেন কানাডায় তালাক বিষয়ক এবং কোন কোন বিয়ে তারা বৈধ হিসাবে গণ্য করে না। সুতরাং আজ তাহলে এ পর্যন্তই। আমি যদিও কানাডিয়ান ইমিগ্রেশন আইনের কোনো এক্সপার্ট নই, তবে খুবই সংক্ষেপে কিছু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনি যদি আপনার স্পাউসকে কানাডায় নিয়ে আসতে চান তাহলে অবশ্যই একজন আরসিআইসি বা রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী সকল পদক্ষেপ গ্রহণ করবেন। আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন দেশের ইমিগ্রেশন এবং বিবাহ আইন নিয়ে কথাবার্তা বলে থাকি, তাই উক্ত বিষয়ে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।